আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আহ অত্যন্ত দুঃখিত আমাদের কিছু টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য অনেকটা দেরিতেই শুরু করতে হচ্ছে। যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন Facebook লাইভ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আমাদের সাথে থাকার জন্য। তো আমি ডাক্তার ফাহিম তাজওয়ার, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট। এই মুহূর্তে আমি প্র্যাকটিস করতেছি বাফালো নিউ ইয়র্কের ইসিএমসি আউটপেশেন্ট ক্লিনিকে। আমি চেষ্টা করতেছি এই প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে আপনাদের সামনে এভিডেন্স বেসড মেডিসিন গুলো এবং ইনফরমেশন গুলো আপনাদের সামনে তুলে ধরা, কারণ আমরা জানি যে এই যে বর্তমানের করোনা পরিস্থিতিতে অনেক ভুল তথ্যের ছড়াছড়ি, এবং এখান থেকে আমরা যত বেশি সঠিক তথ্য নিয়ে আমাদেরকে এই যুদ্ধের মোকাবিলা করতে পারবো, তত বেশি আমরা সফলতা এবং আমরা সেফ থাকতে পারবো। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হচ্ছি এই যে ইনফেকশনের ব্যাপারে আমরা কথা বলতেছি, করোনা ভাইরাসের এই বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আতিকুল ইসলাম, যিনি বলতে ডাক্তার ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দেরিতে শুরু করার জন্য, কিন্তু অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার সাথে এখনো আছেন ডাক্তার ইসলাম। Thanks, Dr. Fahim, have me on and give me an opportunity. So we'll discuss today about coronavirus infection and এটার আপডেট নিয়ে আমরা আমাদের দর্শকদের জন্য কথা বলবো আজকে। জি, তো আমাদের জিনিসটা তো বর্তমান সময়ে আমরা আজকে চেষ্টা করব কয়েকটি বিষয় নিয়ে কথা বলার জন্য। তার আগে আমি আপনার একটু পরিচয় দিয়ে দেই। তো এই মুহূর্তে আপনি দুইটা হসপিটাল অ্যাটেন্ডিং হিসেবে কাজ করতেছেন, জেমিকা হসপিটাল মেডিকেল সেন্টার, তাছাড়াও কুইন্সের ফ্লাশিং হসপিটালে। করোনা ভাইরাসের এই প্যান্ডেমিকের সময় এপিসেন্টার অফ দ্য এপিসেন্টার এলমার্সের পাশেই হচ্ছে কি কুইন্সের অবস্থান। আপনি শত শত রোগী এই করোনা ভাইরাসে ইনফেক্টেড রোগী দেখেছেন। হাসপাতালে যখনই কোনো যে ডাক্তারই হন, যে বিশেষজ্ঞ হন, যাদেরই ভাইরাস সম্বন্ধে কোনো এক্সপার্টিস দরকার হয়, ওনারা আপনাকে কল করেছেন। তো ইনশাআল্লাহ আমরা আসলেই ভাগ্যবান এবং লাকি যে এই মুহূর্তে আপনি আমাদের সাথে আছেন। আমাদের কিছু কোয়েশ্চেনের আমরা কিছু জিনিস ডিসকাস করব। তো মেইন ফোকাস থাকবে যে অনেক ভুল তথ্যের ছড়াছড়ি, এই ভুল তথ্য থেকে সঠিক তথ্য আমরা বিশেষজ্ঞের মুখ থেকে শুনবো। তো প্রথমেই আমার কাছে অনেক কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেন গুলো আমি আমাদের পেজ থেকে সংগ্রহ করেছি এবং পেজ থেকে সংগ্রহ করে আমি আপনাদের সামনে আজকে পরিবেশন করার চেষ্টা করবো। তো প্রথমেই একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে গিয়ে, আমাদের কাছে একজন কোয়েশ্চেন করেছেন যে, তো ভাইরাস তো ঢুকে চোখ দিয়ে, নাক দিয়ে এবং মুখ দিয়ে, তো এই তিন পজিশন ছাড়া অন্য কোনো পজিশন দিয়ে ঢুকে নাকি? মনে করেন আপনার পায়ে যদি কোনো চামড়া ছিলে যায়, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার চামড়া ছিলে, ওইদিকে ভাইরাস ঢুকতে পারে নাকি? এই ব্যাপারে আপনার মতামত কি? থ্যাঙ্কস ডক্টর ফাহিম। সো স্টিল আমরা বলছি এটা নোভেল ভাইরাস, কাইন্ড অফ মিস্টেরিয়াস ভাইরাস। আমরা এটা দিনে দিনে জানছি, ভাইরাসটার সম্বন্ধে বিভিন্নভাবে আইডিয়া নিচ্ছি, নিয়ে একটা পসিবল কনক্লুশন আমরা প্রেজেন্ট করছি ডে বাই ডে। সো এখনো পর্যন্ত মোস্ট অফ দ্য টাইম ট্রান্সমিটিং বলেন, স্প্রেডিংটা বলেন, আসছে হচ্ছে গিয়া আপনার ফেস দিয়ে, আপনার যে আপনি বলেছেন যে নোজ, মাউথ অ্যান্ড আই দিয়ে। তো স্কিন অ্যাব্রেশন বা ব্লাড দিয়ে বা উন দিয়ে এখনো তেমন কোনো ডেটা কিন্তু নেই। তো এখনো 100% বলা যাবে না যাচ্ছে কিনা। যদি যায়ও, it would be very negligible, very small amount maybe. It's not yet, I think, research done. থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসলে হ্যাঁ, আসলে তো এই মুহূর্তে আমাদের মেইন ফোকাস রাখতে হবে চোখ, নাক এবং মুখ। অন্যদিকে ঢুকতেছে কিনা না, আসলে ওদিকে এই মুহূর্তে এত ফোকাস করা লাগবে না, যেহেতু আমাদের কাছে এভিডেন্স বেস কোনো ইনফরমেশন নেই যে অন্যান্য জায়গাতে ঢুকতেছে। তো আরেকটা কোয়েশ্চন আমাদের কাছে প্রায়ই আসে যে, আমরা শুনেছি যে প্রথম দিকে আসলে যেটা বের হয়েছিল যে ভাইরাসটি 3 ঘন্টার মতো বাতাসের মধ্যে থাকতে পারে। তো অনেকে অনেক কোয়েশ্চেন করেছেন যে, আচ্ছা আমি যদি 3 ঘন্টার মধ্যে বাতাসে থাকে, সো লেটস সে আমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একজন হাঁচি দিল বা কাশি দিল, কাশি দিল, তো আমি 5 মিনিট পরে যদি ওই সেম রাস্তা দিয়ে, সেম পজিশন দিয়ে আমরা হেঁটে যাই, তাহলে আমি কি ভাইরাসটা পেয়ে যাব? আমি কি অসুস্থ হয়ে পড়বো? এই ব্যাপারে আপনার মতামতটা কি? তো এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি আপডেটেড কোশ্চেন। এই জন্য বলা হয় যে প্রত্যেককে, লাইক নিউ ইয়র্ক সিটি এখন এটা অলমোস্ট লর মধ্যে পড়ে গেছে যে এভরিবডি যারা বাইরে আসবেন, ইউ শুড ওয়্যার দ্য মাস্ক, অ্যাট লিস্ট সার্জিক্যাল মাস্ক। এটা শুধু নিউ ইয়র্ক সিটিতে না, ইট শুড বি ওয়ার্ল্ড ওয়াইড। স্পেশালি যে সমস্ত কান্ট্রিতে, যে সমস্ত দেশে এখনো করোনা ভাইরাস স্প্রেড হচ্ছে,
এইটা আপনাকে এই জন্য বলা হয় যদি বোথ পার্টিস লাইক আপনার ডিজিজ পারসন অথবা নর্মাল পারসন যদি রাস্তা দিয়ে হাঁটেন বা ক্রস করেন দুজনেই যেন আপনারা মাস্ক পরেন। একটা ফানি কথা বললে আপনাকে মনে পড়ে গেল। আবার দেখেন আমরা বাংলাদেশে যখন ছোট ছিলাম বা বাংলাদেশে দেখবেন আপনি যখন হাঁটেন রাস্তা দিয়ে যখন আপনি একটা সাপ দেখেন বা একটা ব্যাঙ দেখেন আপনি লাফ দিয়ে ওঠেন যে ব্যাঙ দেখেছি সাপ দেখেছি। এটা কিন্তু আমাদের জন্য নর্মাল হয়ে গেছে নিউ ইয়র্কে এখন যদি হাঁটার সময় দেখে যে মানুষ আসছে আমরা বলি ওই দেখো মানুষ আসতেছে। So you actually goes other street, you off the footpath, you just turn around, you just try to avoid even মানুষ now. Why? That is the main reason. যদি ওই পার্সন যায় সে যদি ফুললি ইনফেক্টেড থাকে সে যদি আপনাকে কফিং স্নিজিং ড্রপলিং আপনার সামনে করে আপনি যদি পাস থ্রু হন yes it could be there 5 minutes 2 minutes 3 minutes what exactly time nobody knows. জি, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমরা সো এই মুহূর্তে যেটা আসলে যদিও আমরা শুনতেছি যে বাতাস থেকে কিছুক্ষণ সাসপেন্ড থাকতে পারে, কিন্তু এগেইন আমাদের কাছে এভিডেন্স যেটা আসে তাহলে কি ডাইরেক্টলি যদি 6 ফিটের মধ্যে যদি কেউ থাকে ওই সময় হাঁচি কাশির সময়, তাহলে ওইটা হচ্ছে কি মেইন সোর্স অফ ট্রান্সমিশন বা কন্টাক্ট সারফেস থেকে। তো বাইরে যাওয়াটার ব্যাপারে যে জিনিসটা হলো যদি আপনি ক্রাউডেড কোন স্পেস দেখেন সরে যান, ক্রাউডেড স্পেস থেকে সরে গেলে তো ভালো, ওটা আপনার সেফেস্ট থাকা। তো অনেকে কোয়েশ্চেন করছেন যে দেখেন আমাদের ঘর যদি থাকে অ্যাপার্টমেন্টের মধ্যে বা আমাদের ঘরটা এরকম যে অন্যান্য ঘরের উইন্ডো বা জানালার খুব মুখামুখি, তো আমরা যে এখন যেহেতু মহামারী চলতেছে বাংলাদেশে, যেটা আমাদের আগে ছিল নিউ ইয়র্কে, তো তখন ওই অবস্থায় আমরা কি উইন্ডো জানালা সব কি আমরা কি ক্লোজ করে ঘরে বসে থাকবো নাকি উইন্ডো জানালা খুলে দিব? এই ব্যাপারে আপনি কি বলেন? ডিপেন্ড করে अगेन আপনি যেটা বলেছেন এখন এই নিউ ডাটা এটা বাইর হয়েছে নট বাইর হয়েছে নিউ ডাটা আমরা পড়ছি যেটা যে মিনিমাম 3.3 ফিট it will reduce the transmission but 6.6 would be the effective practice. তো আপনি যদি কারোর বাসা মনে করেন যে আপনি even it could go up to 13 feet according to CDC. So এটা 13 ফিট পর্যন্ত এটা আপনি স্প্রেড করতে পারে যদি রিয়েলি পারসনটা ইনফেক্টেড হয় যে ড্রপলেট স্নিজিংটা খুব স্পিডিং হয় তাহলে এটা 13 ফিট পর্যন্ত যাইতে পারে। সো সেই ক্ষেত্রে যদি মনে করেন যে আপনার পাশের বাসা যেটা আপনার থেকে 6 ফিট বা 10 ফিট আমি জানি না এমন কোনো অবশ্য আছে পাশাপাশি যদি উইন্ডো থাকে আপনি ভাবেন যে আপনি উইন্ডোতে নেক্সট উইন্ডো যদি ওপেন হয় কনস্ট্যান্ট পিপল থাকে আই থিঙ্ক এট দিস মোমেন্ট ট্রাই ইউর বেস্ট নট টু গো অর পুট ইউর লাইক আপনার ফেসটা আপনি এখন বাইরে দিয়েন না ক্লোজ করে রাখেন। আচ্ছা, তাহলে আরেকটা সেম কনটেক্সটে যদি মনে করেন আমরা গাড়ি নিয়ে কোথাও বের হচ্ছি, আমরা গাড়ি হলো গিয়ে লেটস সে আপনার ওখানের মধ্যে উইন্ডোটা রোল করা যাবে, আপনি সাধারণত আমরা উইন্ডো নামাইয়েই চালাই কারণ ওখানের মধ্যে বাতাসের কারণে আপনার ভাইরাসটা ইজিলি ট্রান্সমিশনটা হলো না, ওটা আপনার ওপেন স্পেসে বাতাসের কারণে ভাইরাসটা আপনার জায়গাতে কন্টেইন থাকলো না। কিন্তু লেটস সে আপনি কোনো ক্রাউডেড কোনো স্পেসে গেলেন, আপনার গাড়িটা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে ট্রাফিক জ্যামের মধ্যে, ওইখানে আপনি কি উইন্ডো কি আপ করে দিবেন নাকি উইন্ডো নামাই দিবেন? আপনার এই ব্যাপারে কি মতামত? কারেক্ট ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন আজকে কোশ্চেনগুলো প্র্যাকটিক্যাল লাইফের কোশ্চেন। তো আমি বলবো যে আপনার ধরেন মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমাদের এই দেশে আমরা উইন্ডো গাড়ি থেকে নামাই না আর কি। নর্মালি আমরা গরম বলেন শীত বলেন যেহেতু ভিতরে সেম টেম্পারেচার গাড়ি উইন্ডো গুলো আই উড সে 90% মোর দেন পিপল আমরা উইন্ডোকে ওপেন করি না। Nowadays আরো সতর্ক যদি আপনি গাড়ি পাস করে যান উইন্ডো ওপেন থাকে আই ডোন্ট থিংক উড বি এনি প্রবলেম এনি রিসার্চ অর ইন ডাটা সাপোর্টিং নট টু ওপেন ইট বাট এক্স্যাক্টলি যদি আপনি মনে করেন যখন প্যারেডের মধ্যে পড়ে যান ক্রাউডের আপনি গ্রোসারি করতে গিয়েছেন 10 other cars lot of people I would say you close the window. জি, তাহলে ওই সেম রুলটাই 3 ফিট আমি 3.3 ফিট সেম রুলটাই, তাই না? জি হ্যাঁ, তাহলে ওইটাই আমরা খেয়াল রাখি যে সেম জিনিসটা যদি বেশি ক্রাউডেড হয়, যদি দেখেন যে আপনার বেশি পাশে চলে আসছে কেউ, তাহলে উইন্ডোটা অনেকটা ফেস শিল্ডের মতো কাজ করলো আর উইন্ডো তুলে দিলেন, কিন্তু আদারওয়াইজ ওপেন এয়ারটাই হচ্ছে গিয়ে সেফার অপশন। এখন তো ডাক্তার ইসলাম, ভাইরাসগুলো আমরা অনেক ইনফরমেশন পাচ্ছি যে ভাইরাসগুলো অনেক সময় অনেক ডিফারেন্ট সার্ফেস অনেক সময় অনেক টাইমের ডেটের ঘন্টার ব্যাপার আসলে বেঁচে থাকে আমাদের শরীর থেকে যখন এটা বের হয়ে যায়। তো লেটস সে আমার চামড়াতে ভাইরাসটি পড়লো এই মুহূর্তে, কতক্ষণ ভাইরাস বেঁচে থাকতে পারে? ভেরি গুড কোশ্চেন অলসো। তো এটা অবশ্য ডে বাই ডে अगेन চেঞ্জ হচ্ছে। বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে স্টার্টিং এ প্রথমে ওরা বলতেছিল যে এটা সারফেসে থাকে আপ টু 72 আওয়ার্স লাইক মেটালে লং টার্ম বেশি থাকে মেটালগুলোতে ফলোড বাই উড প্লাস্টিক আপনি যেগুলো বলেন এইটা এখন বেড়ে গিয়েছে এখন নট 72 ওরা বলে 5 to 7 ডেজ ইভেন। তো 5 থেকে 7 দিন ওরা বলে যে মোস্ট অফ দ্য সার্ভিস গুলো থাকতে পারে
বা মনে করেন যে আপনি মেইল আসছে, কোনো কাগজ আসছে, কোনো পেপার আসছে, নিউজ পেপার ইভেন যদি হ্যান্ডেলিং করেন আপনি, এইটা ইট কুড বি দেয়ার টু, বাট হোয়াট টাইম ইজ ভেরিয়েবল, এটা এক্সাক্ট কোনো টাইম না। সেম টোকেন যদি আপনি স্ক্রিনের কথা বলেন, এটাও ভেরিয়েবল, এখনো কোনো রিসার্চে আসে নাই কতক্ষণ এটি স্ক্রিনে থাকে। বাট আপনি মনে রাখতে হবে যে পুরো বডির মধ্যে আপনার হ্যান্ড হচ্ছে গিয়ে মোস্ট কন্টাজিয়াস প্লেস। ইভেন নট অনলি করোনা ভাইরাস, আপনার নর্মাল ডেতে আপনার লর্ডস অফ ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া আপনার হাতে থাকে। যখনই আপনার হাতটা আমরা বলি যে সাবান দিয়ে ওয়াশ করেন, এটার পিছনে মেকানিজমটা কি? আমরা কেন বলি যে হাত দিয়ে সাবান ওয়াশ করেন? হাত দিয়ে কেন? আমরা বালি দিয়ে হাতটা ওয়াশ করলে তো হয়, আমরা অন্য কিছু দিয়ে করলে তো হয়। বিকজ আপনি যদি সোপ দিয়ে আপনি হাতটা ওয়াশ করেন, তার যে ভাইরাসটা আছে করোনা ভাইরাস, ওটা একটা কাভার আছে, এটাকে বলে ফ্যাটি অ্যাসিড, একটা লিভার, একটা এটা এটা লিপিডের মতো, কোলেস্টেরলের মতো একটা চর্বির মতো পাতলা একটা প্রলেপ থাকে। এই প্রলেপটা বডিতে গিয়ে আপনার টিস্যুর সাথে মিলে এটা অ্যাঙ্কর করে স্লোলি 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 বডির টিস্যু ঢুকে যায়। যদি আপনি হ্যান্ড ওয়াশ করেন সাবান দিয়ে থরলি, তাহলে আপনি বডিতে ঢোকার আগে ভাইরাসের ফ্যাটি অ্যাসিড লেভেলটা এটা আপনি ব্রেক করে ফেলেন। ওয়ান্স ইউ ব্রেক দ্য লেয়ার, ভাইরাস গেট কিল্ড। তো এই জন্য আপনি থরলি সাবান দিয়ে হাতটা ওয়াশ করবেন। হাতই মেইন, এখানে থাকে কতক্ষণ থাকে নোবডি নোস। থ্যাংক ইউ। তো আসলে ওই একেবারে সিম্পল যে মেজর গুলো আর কি। জি। সো একেবারে সিম্পল যে আপনার যে ট্রিটমেন্ট গুলা, এত এক্সপেন্সিভ হতে হবে না, এত জিনিস চিন্তা করতে হবে না। সাবান দিয়ে হাতটি ধুন, কতবার ধুবেন, যতবার আপনি কিছু টাচ করছেন অতবারই ধুন। মানে আপনি কোনো কিছু টাচ করার পরে তো ভাইরাসটা আপনার হাতের মধ্যে চলে আসতে পারে, বা মনে করেন আপনি বাইরে গেছেন, আপনার 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 হাতের মধ্যে ভাইরাসটা চলে আসতে পারে। তো হাত থেকে চোখে, নাকে, মুখে যেন আমরা হাত দিব, টাচ করব। একটা রিসার্চ আমি পড়ছিলাম যে ঘন্টায় আমরা 20 বারের মতো আমরা ফেস টাচ করি। সত্যি এটা সিরিয়াস একটা জিনিস। যদি আমরা, কারণ হাত দিয়ে তো আর ভাইরাস ঢুকে না, ভাইরাসে ঢুকতেছে চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে। এখন যদি আমরা হাত যদি কোনো জায়গায় টাচ করি, ভাইরাসটা এখানে আসলো, এখান থেকে পরে আমরা হাতটা আমরা ফেসে টাচ করলাম, এভাবে তো আপনার ভাইরাস ঢুকতেছে। যদি আমরা এটা থামিয়ে দিতে পারি, স্টপ করে ফেলতে পারি। আর আমরা স্টপ করবো কিভাবে? টাচ না করে, এবং হাতটা ঘন ঘন ওয়াশ। এখানে এই ক্ষেত্রে আমাদের তো ফ্যান্সি হওয়া লাগবে না যে আপনার অথবা অ্যালকোহল স্যানিটাইজার নাই, ওটা খুঁজে বের করতে হবে না। ঘরের মধ্যে সাবান আছে, বল সাবান আছে, একেবারে রেগুলার সাবান আছে, ওটা দিয়ে আপনি ধুলেই ভাইরাসটা মরে যায়। ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, ভাইরাসটা মরে যায়। কারণ ভাইরাসের পাশে যে ফ্যাটি যে সেটটা আছে, মানে চর্বির যে জিনিসটা, আর চর্বি কাটে কি জিনিস দিয়ে? সাবান দিয়ে। তো থ্যাংক ইউ এই আনসারটা করার জন্য। আমাদের কাছে আরো কয়েকটি, আমরা একটু আমরা অন্যদিকে একটু যাচ্ছি এখন। জিনিসটা হচ্ছে গিয়ে যে টেস্টিং এর ব্যাপারে, আপনার পিসিআর টেস্টিং। এখন একটা অনেকে বলতেছে যে আমরা পিসিআর টেস্টিং করা হয়েছে, তো উনি পজিটিভ ছিল, পরে বারবার উনি পজিটিভ আসতেছে। মানে আপনার 14 দিন পরে আবার আপনার পজিটিভ আসছে, উনি আবার টেস্ট করছে 14 দিন পরে, আবার পজিটিভ আসছে। তো এই জিনিসটা কি? উনার কিন্তু কোনো সিমটমস নাই এখন। এই ব্যাপারে আপনার মতামতটা কি? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। এটা ভেরি কমন কোশ্চেন। আমার এখানে ম্যাক্সিমাম আমার ডাক্তার ভাইয়েরাও আমাকে এই জিনিসটা কোশ্চেন করে। তো এটা ভেরি সিম্পল আনসার এন্ড এভরিবডি শুড গেট ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ইট। The PCR টেস্টটা এনি টাইম, PCR যদি পজিটিভ হয় ফর এনি ডিজিজের জন্য, ইট ডাজন্ট মিন ইটস ডিজিজ, ইটস ইনফেকশন। PCR will tell you the ভাইরাসের জেনেটিক্সটা আপনার বডিতে আছে, প্লাস সিমটম। যদি PCR প্লাস সিমটম হয়, তার মানে ইউ ক্যারি দ্য ডিজিজ। ভেরি সিম্পল। না, PCR যদি আপনার নাকে পজিটিভ হয়, এই জন্য আমরা বলি যে অ্যাসিমটোমেটিক পিপল ডোন্ট ডু PCR টেস্ট। Nobody will do asymptomatic people is PCR test if I have to. Normally you don't need to. যদি সিমটম হয়, আপনার সর্দি কাশি ভাইরাল সিমটম হয়, এই সময়কার মধ্যে পিসিআর টেস্ট। পিসিআর টেস্ট যদি পজিটিভ হয়, আপনি ভাইরাসের জেনেটিক্সটা দেখছেন, এক্স্যাক্টলি নাকের ভিতরে ঢুকে একটা স্পেস, এটাকে বলে নেজোফেরিংস, এখানে ভাইরাসের ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন থাকে। এই জন্য এটা থরলি অনেক ভিতরে ঢুকাইতে হয় টিউবটা, আপনার সোয়াবটা। যখন টেস্টটা পজিটিভ হয়, আপনার ডিজিজ আছে। যখন ট্রিটমেন্ট করলেন বা টাইম পাস হলো, 14 days পরে ক্লিনিক্যালি ফাইন, you cure, you don't have disease. But problem is, if you do repeat the PCR, it will be positive. How long? Up to 6 to 8 weeks. So যদি আপনি every single week আপনি যদি PCR করতে থাকেন, ফার্স্ট PCR এর পরে, it could be positive until 8 weeks. Or interestingly, it could be sometime negative, sometime positive, up to 8 to 12 weeks. But why?
because the test itself is very sensitive. Any PCR test, which is screening test for disease, should be highly sensitive. Like HIV test is 99.9% sensitive. The other PCR test should be very sensitive to screen out the things. Now, if screening is positive, it doesn't mean you have disease. So once you have, let's say, positive test, it could be negative. Why? It is 97% sensitive. How could it be negative? Because somebody doing the test. So there is a technical thing. যে আপনি নোজে কতটুকু ঢুকাইলেন, কতটুকু পরে আপনি স্পেসিমেনটা পাঠাইলেন, কোথায় আপনি স্পেসিমেন রাখলেন, এইটার জন্য অনেক সময় হয় কি আপনার সেন্সিটিভিটি কমে আপ টু 50% চলে আসে। তো এটা হচ্ছে একটা জিনিস পিসিআর টেস্ট। পিসিআর টেস্ট আপনি যখন করবেন ওয়ান টাইম, দ্যাটস ইট। One time positive, you don't have to repeat it. Yeah, sometimes we repeat it 2-3 times, 2 times to make sure negative, to send the people to the group home, nursing home, the elder facility. Otherwise, you don't have to. ওকে, থ্যাংক ইউ। আমাদের অনেকেই আসলে বলতেছেন যে সাউন্ডের সমস্যা হচ্ছে। আমাদের টেকনিক্যাল ভাই নুল করিম ভাই Really? সাউন্ডের ব্যাপারটি কি, নাকি ব্যাকগ্রাউন্ডে অনেক সমস্যা হচ্ছে বলে অনেকেই বলতেছেন। কার যদি আমার এখানে তো ফ্যান টেন বা কিছু অন নাই, আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড জনি ভাই যদি একটু দেখেন যে সাউন্ডের নাকি কিছু সমস্যা হচ্ছে, তা আমরা কন্টিনিউ করে যাই এই মুহূর্তে। সাউন্ডের সমস্যাটা আমি বুঝতে পারতেছি না। ওকে, আপনারা যারা দেখতেছেন যদি আমাদের কমেন্টে বলেন যে সাউন্ডের সমস্যাটা কি কমতেছে কিনা না, তাহলে যদি একটু ভালো হয়। For the fan, হতে পারে ফ্যানের জন্য হয়তোবা। দেখি আমরা তাহলে ফ্যানটা অফ করে দেখি যদি করা যায় কিনা না কিছু। আসলে আমেরিকাতে আর খুবই গরম পড়তেছে এখন এই মুহূর্তে, অলমোস্ট 80-90 ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট। Okay, I'll turn it off. You go. We'll turn it off. আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা আরেকটা এখন ওই গরমের সময় একটা কোয়েশ্চেন তো গরমের সময় একটা কোয়েশ্চেন মাথায় আসতেছে গরমের ব্যাপারে। বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ খুবই গরম পড়ে। তো এই গরমের সময় আমরা দেখতেছি যে অনেকেই আপনার ওই পুরো ফুল বডি যে হ্যাজমেট স্যুটের মতো যে পিপি গুলো পরে আসেন, অনেক সময় লেটস সে বাইরে যারা কাজ করতেছেন বা অনেক সময় দোকানের স্টোরে বা ট্রাফিক পুলিশ বা এই ধরনের ভাইয়েরা যারা কাজ করতেছেন, বাইরে পাবলিক সার্ভিস দিয়ে যাচ্ছেন, তো এই ধরনের এই করোনা পরিস্থিতিতে এই ধরনের স্যুটগুলা পরা, গাগলস সহ পুরো হ্যাজমেট স্যুট পরে, অনেকে দেখছি আপনার হেয়ার নেট বা আপনার পায়ের মধ্যেও আপনার শু কাভারটা পরতেছেন। তো রেগুলার পাবলিকের জন্য এটা কতটুকু জরুরি? আপনারা কি এগুলা পড়েন নাকি বাহিরে, হসপিটালের বাহিরে, ডাক্তার ইসলাম? Very nice question. So PPE basically is for the hospital. আপনি নিজেকে সেভ করলেন, অন্য রোগীগুলোকে সেভ করলেন, স্টাফকে সেভ করলেন। যেহেতু আমরা রিপিটেডলি হয়তো বা ইনফেক্টেড পেশেন্ট দেখছি, একজনের পর আরেকজন দেখছি, একজনের পর একজন দেখছি, you can actually spread the different strain or different other infection আপনি আরেকটা রোগীকে দিতে পারেন। ইভেন হসপিটালের মধ্যে আমরা কিন্তু পিপিই পরে ঘুরি না। পিপিএ পরে আপনি এলিভেটর উঠতে পারবেন না, পিপিএ পরে আপনি ক্যাফেটেরিয়া যেতে পারবেন না, পিপিএ পরে আপনি স্টেয়ার কেস দিয়ে নিচে নামতে পারবেন। there is a assigned staircase, let's say all the way down back side, শুধু ওই স্টেয়ারকেস, ইন্ডিভিজুয়াল স্টেয়ারকেস দিয়ে পিপিএ পরে আপনি সেখানে যাবেন। কারণ পিপিএ আপনি পরেন মানে এটা সয়েল লাভ ধরে নিতে হবে যে এটা নোংরা হয়ে গেছে, এটা ময়লা হয়ে গেছে। এই জন্য পিপিএ পরা যায় আপনাকে সেভ করার জন্য। আপনি সেভ করলেন বিভিন্ন আবর্জনা ময়লা থেকে। আপনি এইটা পরে যদি আপনি আরেকজন বন্ধুকে হাঁক দেন, কাছে যান, তার মানে কি আপনি 30 জনের ইনফেকশন নিয়ে আরেকজনকে দিলেন। তো যারা আমি বলবো বাংলাদেশে আছেন পুলিশ ভাইয়েরা, ট্রাফিক ভাইয়েরা, আদার ইয়াতে যারা কর্মরত, আমার মনে হয় এটা গুড প্র্যাকটিস না, এটা না করে ভালো, বিকজ দ্যাট কুড বি দ্য সোর্স অফ দ্য ইনফেকশন স্প্রেডিং। আপনি যেটা বলা হচ্ছে সেটাই করেন, এটা বাইরে আর করার দরকার নাই। রিসার্চ করে এটা সবাইকে যাচাই বাছাই করে এটা প্ল্যান ওয়াইজ করে দেওয়া হচ্ছে যে আপনি কি করতে হবে। সো ইউ ডু জাস্ট অনলি পার্ট প্রপারলি। আপনি মাস্ক পরতে বলা হয়েছে, ইয়েস ইউ ডু মাস্ক, সার্জিক্যাল মাস্ক। যদি আপনি সারাদিন রোদে দাঁড়িয়ে থাকেন আর যদি আপনি N95 পরেন, আপনি সিনকোপি হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন, বিকজ আপনার কার্বন ডাইঅক্সাইড আপনি নিচ্ছেন সারাক্ষণ, প্র্যাকটিক্যাল না। সার্জিক্যাল মাস্ক পরতে বা সার্জিক্যাল মাস্ক পরেন। হাতে গ্লোভস পরতে বলেছে, ইয়েস গ্লোভস পরেন, আপনি যদি টাচ করেন টু মাচ পিপল। আমি আপনাকে আগেও বলেছি যারা খুবই বলা হয় যে ভাই টাচ করেন না মুখে ভাই, তো সেদিন থেকে তার টাচিংটা বেড়ে যাবে। সেটা বলতেও চাই না আমি। চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য, টাচ করার জন্য। পিপিই বাইরে পড়ার কোনো রোল নাই, কোনো রোল নাই।
আমি দেখি না, ভেরি স্ট্রেঞ্জ কোশ্চেন আপনি করেছেন। আমি দেখি না সো ফার এনিবডি আপনি, ইভেন আমরা যে হেড নেট পরি, আমরা যে গগলসের মধ্যে যেটা আমরা বলি যে হেলমেট পরি, এইটা পরে আমরা রাস্তায় হাঁটতে পারি না, সিঁড়িতে হাঁটতে পারি না, ক্যাফেটেরিয়াতে, ডক্টর লাউঞ্জে, ডিপার্টমেন্টে। নো, ইউ ডোন্ট গো, অনলি ইউজ ইজ মাস্ক, দ্যাটস ইট। থ্যাংক ইউ আসলে বাই দ্য ওয়ে সাউন্ডটা এখন ক্লিয়ার হয়েছে। যদি বিকজ অফ যদি দ্য কারো ফ্যান মেবি, সরি, আই আচ্ছা অ্যাপোলোজাইজ, মাই ফল্ট। না এখন তো গরম সাংঘাতিক, আমাদের আমেরিকাতে খুব গরম পড়ছে। সো হ্যাঁ, এই জিনিসটা যে পিপিই পড়াটা, আমরা অনেকেই পিপির উপর খুবই ফোকাস, মনে করি যে পিপিই পড়লে হয়তো বা ইনফেকশন থেকে আমরা বেঁচে যাব। এটা আসলে একটা মিথ্যা, একটা ভুল, একটা মানে আপনার ফলস সিকিউরিটি দিতেছে আমাদেরকে। তো যার ফলে কি হচ্ছে, মানে আপনারা কিন্তু বারবার খেয়াল রাখেন, আমরা কিন্তু একটা জিনিস বারবার মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি, ভাইরাসটা ঢুকতেছে চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে। তো আপনি যদি পিপিই পড়েন সারা শরীরে, আপনি যদি ঘরে গিয়ে শাওয়ার নিয়ে নেন, তাহলে তো আর সাবান দিয়ে শাওয়ার নিলে কি হচ্ছে, ভাইরাসটা মরে যাচ্ছে। তো পিপি পড়ার দরকার নেই, কারণ শরীর দিতে তো আর আপনার একটা ভাইরাসটা ঢুকতেছে না। আর পিপি পড়ার কারণে যে আমরা যে ঘামতেছি, এই যে ঘামলে তো আমরা এমনিতেই শাওয়ার নিব, তাই না? এমনিতে আমার কাপড়টা আমরা ব্লিচ দিয়ে আমরা 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 ক্লিন করব। তাহলে কেন এত কষ্ট করে যে ডিহাইড্রেশন? আমি পত্রিকাতে একবার পড়ছিলাম যে আমাদের কিছু পাবলিক সার্ভিস ভাইরা এত কষ্ট করতেছেন এই গরমের মধ্যে, অনেকে অজ্ঞান হয়ে গেছেন। কিন্তু এই যে এটা তো শরীরের জন্য ক্ষতিকারক, আপনার কিডনি শাটডাউন হয়ে যেতে পারে আপনার এরকম ডিহাইড্রেশনে গিয়ে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করা উচিত। তো আমি ভাইদের জন্য কুইকলি একটু সামারাইজ করতেছি। আমাদের ওই যেহেতু সাউন্ডের সমস্যা ছিল, আমরা আগে বলতেছিলাম যে কাটা চড়ার মাধ্যমে কি ভাইরাসটা শরীরে ঢুকে নাকি। তো আমাদের ডাক্তার ইসলাম, যিনি ইনফেকশাস ডিজিজের স্পেশালিস্ট, যিনি আপনার ফ্লাশিং এবং জেমেকা হসপিটালে এই করোনা ভাইরাসের মহামারীর সময়, এখনো যে চলতেছে মহামারী, এই মহামারীর সময় উনার কাছে আমরা সব ডাক্তার দৌড়ে যাই উনি কোয়েশ্চন থাকলে। উনি আমাদের কাছে আজকে উপস্থিত হয়ে এই আনসারগুলো দিচ্ছেন। উনি বলতেছেন যে এই মুহূর্তে কাটা চলা, মনে করেন আপনার এখানে একটা কাটলো বা অন্য শরীরের মধ্যে যদি কোনো কাটা থাকে, ওই দিক দিয়ে ভাইরাসটা ঢোকার মতো এরকম আমাদের কাছে কোনো প্রমাণ এই মুহূর্তে নেই। আমাদের মেইন ফোকাস রাখতে হবে চোখ, নাক এবং মুখ দিয়ে। আরেকটা কোয়েশ্চন ছিল যে এটা কি বাতাসের মাধ্যমে যদি ঢুকে, তাহলে আমরা কি বাহিরে কি হাঁটাহাঁটি করার ক্ষেত্রে আমরা কি ধরনের সাধন অবলম্বন করব? উনি বলছেন যে খুব সিম্পল একটা জিনিস বলছেন যে দেখেন, রাস্তার ওই পাশে যদি কোনো সাপ থাকে, তাহলে আপনি কি ওদিকে হাঁটাচলা করবেন? তো জিনিসটা এরকম, উনি এক্সাম্পলটা এরকম দিচ্ছেন যে যেহেতু আমরা এখন জানি না কে ইনফেক্টেড আর কে ইনফেক্টেড না, যদি দেখেন আপনি একটা ক্রাউডেড একটা রাস্তা, তাহলে রাস্তায় ওদিকে যদি ক্রাউড থাকে, এদিকে যদি কম ক্রাউড থাকে, তাহলে আপনি ওই কম ক্রাউডের দিকে হেঁটে যান, ওইরকম একটা জিনিস। তারপর ওই গাড়ির উইন্ডোর ব্যাপারে বেশিরভাগ সময় আপনি নেমে রাখতে পারেন, আনলেস যদি মনে করেন যে আপনার গাড়ির পাশে 3 ফিটের 3.3 ফিট যেটা বলা হচ্ছে বা 6 ফিট আপনার সেফ থাকার জন্য, যদি কেউ চলে আসে তাহলে আপনি উইন্ডোটা আপনি তুলে ফেলতে পারবেন। আর ওই বাড়ির দরজা জানালা বন্ধ রাখার ব্যাপার উনি বলছেন যে ওপেন রাখলেই ভালো, তবে যদি মনে করেন যে আপনার বাড়ির খুবই নিকটে, আপনার এটা আসতে পারছে আপনার 6 থেকে 10 ফিটের মধ্যে যদি কোনো অন্য কোনো ঘর থাকে এবং ওইখানে যদি কেউ দাঁড়িয়ে আপনার দিকে এইম করে কাশি দিচ্ছে, ওইরকম কিছু হচ্ছে, তাহলে আপনি উইন্ডোটা ক্লোজ রাখতে পারেন। ওকে, তাহলে আমরা এখন লেটস গো ব্যাক টু আওয়ার মেইন ডিসকাশন। এগেন থ্যাংক ইউ ডাক্তার ইসলাম যে আপনি আমাদের মধ্যে এই কোশ্চেনগুলো দিচ্ছেন। তো N95 মাস্ক, তো N95 মাস্কটা কারা পড়বে? এখন আমি মনে করেন আমিও তো একজন ক্লিনিশিয়ান, আমি রোগী দেখি। এই ক্ষেত্রে আমি যদি আউট পেশেন্ট, আমার হাসপাতালে তেমন যাওয়া লাগে না, যদি আমি হাসপাতালে না যাই বা লেটস সে আমার কাছে কোনো রোগী আসলো, হাঁচি কাশি এই ধরনের কোনো রোগী আসলো, আর আমাকে কি ফুল বডি গাউন ওইরকম পরে বা N95 মাস্ক পরে কি যাবো, নাকি আমি আমার রেগুলার সার্জিক্যাল মাস্ক পরে যাবো? তো আই থিঙ্ক আপনি নর্মাল পিপলদের জন্য N95 পরার কোনো দরকার নাই। এমন কোনো ডেটাও সাপোর্ট করছে না যে N95 সার্জিক্যাল মাস্কের মধ্যে N95 বেটার দেন সার্জিক্যাল মাস্ক অ্যাকর্ডিং টু নিউ সিডিসি আদার আপনার রিসার্চে। তো শুধু যারা মনে করেন আমরা হাই রিস্ক হেলথ ওয়ার্কার যারা আছি, যারা রিয়েলি ডিল করি আননোন পেশেন্ট, লাইক ইউ ডোন্ট নো দ্য পারসন হ্যাজ ইনফেকশন অর নট, ইন দ্যাট কেস আমি মনে করি আমি মনে করি এই সেন্সে আমার অন্যান্য ডাক্তার ভাইয়েরাও, আপনি যারা ডাক্তার আছেন N95 পরে স্টিল সেফ, আমি মনে করি পড়া উচিত। যারা বাইরে আছেন, যারা নন ওয়ার্কার হেলথ ওয়ার্কার, যারা অফিসে ক্লোজলি কাজ করছেন না, যারা বাইরে হাঁটাচলা, এদের জন্য N95 নো এবং ইজ নট অ্যাভেলেবল এনিওয়ে, ডাক্তারই পাচ্ছে না বাংলাদেশে। যদি আমরা যারা হেলথ ওয়ার্কার আছি, ডাক্তার সাহেবরা, ডাক্তার আপারা, নার্সেস হোয়াটএভার, আপনারা অবশ্যই ট্রাই করবেন N95 পড়ার জন্য স্টিল, বিকজ আপনি ডোন্ট নো, যদি হসপিটাল এখন কমে আসছে নাম্বারটা আমার কান্ট্রিতে, বাট
যারা আমাদের বাংলাদেশের কান্ট্রি প্রসপেক্টে কিন্তু এভরিবডি শুড ওয়ার, এনি হেলথ কেয়ার ওয়ার্কার শুড ওয়ার। আই টোল্ড লাস্ট, আমি আমার লাস্ট ইয়েতে বলেছিলাম লাইভে, N95টা নিচে পড়ে উপরে আপনি সার্জিক্যাল মাস্কটা পরলেন, তাহলে আপনি যখনই আপনি আশেপাশে রুগীগুলো রাউন্ড দিলেন, কারো ড্রপলেট, কারো স্নিজিং, কারো কফ, ব্লা ব্লা ব্লা, এভরিথিং যদি আপনি সার্জিক্যাল মাস্কটা সোয়েলড আপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, মাস্ককে পুল আউট করে খুলে ফেলে দিয়ে সার্জিক্যাল মাস্কটা পিওর হলো, আপনি এটা রিপিটেবলি ইউজ করতে পারেন 2-3 ডেজ। জি, থ্যাংক ইউ ভেরি সিম্পল আপনি বুঝায় বলছেন যে সবার জন্য N95 পড়া লাগবে না। সো আমাদের আসলে খুঁজায়া বার করতে হয় N95 কোথায় আছে, রেগুলার সার্জিক্যাল মাস্ক, ওর ইভেন অনেক ক্ষেত্রে যে কাপড়ের মাস্কটা আছে যে রিউজেবল, এটা বাংলাদেশে এখন ওয়াইডলি অ্যাভেলেবল চলতেছে, আমরা ওইগুলো ব্যবহার করতে পারি। তো আমরা মেডিসিনে চলে যাই, আমরা আসলে অনেক সময় আমাদের বেশি সময় নাই মেডিসিনের ব্যাপারটি, এটা বিগ ডিসকাশন। এখন জিনিসটা হচ্ছে এরকম, বাংলাদেশে বা ইভেন আমেরিকাতে অবশ্য একটু কম, যেহেতু মেডিসিন সবসময় আমরা ফার্মেসি থেকে কিনে আনতে পারি না, আমাদের ডাক্তারের প্রেসক্রিপশন লাগে। তো বাংলাদেশে দেখা যায় যখনই কোনো মেডিসিন নিয়ে যখনই আমরা ডাক্তাররা লাইভে আসি বা নিউজ একটা আসে, তখনই দৌড়ায় সবাইকে মেডিসিন কিনে খাওয়া শুরু করে দেন। তো ফর এক্সাম্পল কয়েকদিন আগে আইভারমেকটিন নিয়ে প্রথমে ছিল হাইড্রক্সিক্লোরোকুইন, এটা নিয়ে প্রচুর একটা অনেকে আপনার এগুলা খাওয়া দাওয়া করছেন, এগুলা নিয়ে চলছিল। এখন আসছে আপনার আইভারমেকটিন কয়েকদিন আগে, এখন আসছে আপনার ডেক্সামেথাসোন, যেটা কয়েকদিন আগে রিসার্চে বের হয়ে আসছে, এটা খুব ভালো কাজ করে। এই ক্ষেত্রে একজন ইনফেকশাস ডাক্তার হিসেবে আপনি তো ভাইরাস নিয়ে সবসময় ডিল করেন, তো আমাদের কি এটা করা উচিত নাকি? আমাদের এই যে আমরা কিনে এনে খাওয়া শুরু করি, এটা কি কতটুকু যুক্তিযুক্ত? এটা থ্যাংক ইউ, ভেরি গুড কোশ্চেন, ভেরি সময় উপযুক্ত কোশ্চেন এটা, স্পেশালি বাংলাদেশের প্রসপেক্টে। বাংলাদেশে যারা আমরা আছি, যেহেতু আমাদের মেডিসিনটা অ্যাভেলেবল আমরা নিতে পারি ওভার দ্য কাউন্টারে, সো আমাদের জন্য ভেরি কেয়ারফুল হতে হবে। আপনাকে জাস্ট বলে রাখি, হাইড্রোক্সিক্লোরোকুইন নোবডি even touch it, nobody use it. There is a data came out, almost 33% people get heart problem, arrhythmia. Not a heart attack, is heart beat problem. বাংলা যেটা বলে আমরা রিড মুভ, হার্টের বলি যে আমরা রেটের উপর প্রবলেম যেটা হয়, বা হার্টের এরিথমিয়ার উপর প্রবলেম হয়। So hydroxychloroquine, nobody use it, no doctors will prescribe it, doesn't work at all, and rather you get really bad side effect. Number one. Number two, ivermectin এখানে আমি অনেক ইউজ করেছি, বাট নট ফর করোনা ভাইরাস ইনফেকশন। ivermectin বেসিক্যালি প্যারাসাইট জন্য ট্রিটমেন্ট, লাইক স্ট্রঞ্জেলয়েডের জন্য ইউজ করছি আমরা, লহলের জন্য ইউজ করেছি, ফাইলেরিয়াসিসের জন্য, নরমালি আমরা কৃমির জন্য, কৃমি বলে বাংলাদেশ যেটা, কৃমির জন্য স্ট্রঞ্জেলয়েড ইউজ করি আমরা, ivermectin ইউজ করি। ivermectin আমরা এটা কখনো ইউজ করি নাই, এমন কোনো ডাটাও নাই। এখন একজনে বলে, তিনজনে ইউজ করে, সাথে ডক্সিসাইক্লিন দেয়, কোনো এটা কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই। লাইক এখানে কম্বিনেশন ছিল হাইড্রোক্সিজিত্র, ওয়াও, comes and gives outcome nobody knows, both cause arrhythmia problem, same problem doxy ivermectin, no data, no research, I don't think it works, we never use it. Bangladesh they are using it, I know everybody, as you said, সবাই যায় কিনে খায় ফেলে, এটা কোনো তেমন কোনো আমি দেখি না কোনো সাইন্টিফিক এবং আউটকাম কোন রিসার্চ এটার মধ্যে সাপোর্ট করে। Now dexamethasone now it is very important medication. This is not a curative medication per se, এই মেডিসিন এইটা ভাইরাসের ট্রিটমেন্ট না, এটা স্টেরয়েড। মাইল্ড টু মডারেট ডিজিজের জন্য, ইভেন সিভিয়ার ডিজিজের জন্য এই ওষুধ কেউ খাবেন না। সো বাইরে কোনো মানুষ এই স্টেরয়েড কিনে খাবেন না, এটা কোনো কাজই করে না, বড় আপনাকে অনেক প্রবলেম ফেলে দিবে। ইনটুবেটেড পেশেন্ট যারা, আইসিইউ পেশেন্ট যারা, ভেন্টিলেটর পেশেন্ট যারা, সেপটিক শক, ডাইং পিপল, ডেক্সামেথাসোন 6 মিলিগ্রাম IV অথবা oral 10 days helpful. Data support it reduce as compared to non-dexamethasone, it reduce 31% mortality. Number one. Number two, regardless, I would say, Dr. Fine, you didn't ask me, but I want to really share this small information about the anticoagulation. Anticoagulation is really helpful. A lot of people died, they don't know they might die from the clotting problem, coagulability problem from virus made it. So anticoagulation treatment for everybody who admit in the ICU, ventilated people, regardless of D-dimer, because D-dimer might not be raised up today. A D-dimer could be go up after 2-3 days. So it's better to start earlier anticoagulation. That is really lifesaver. That helps you as well. So no dexamethasone outside, no outpatient over-the-counter medicine take anybody.
যদি ডিজিজ হয় মনে করেন যে আমার ভাইরাল লাইক ইনফেকশন, স্টে এট হোম, নিজে থাকেন সেভে, মানুষকে রাখেন সেভে, মাস্ক ইউজ করেন, কোনো রকমের কোনো ওষুধ নিজে খাবেন না এক্সেপ্ট সাপোর্টিভ ট্রিটমেন্ট, ভিটামিন, জিঙ্ক, ভিটামিন সি, or drink some hydration, coffee, make yourself hydrated. Thank you. থ্যাংক ইউ জি, আপনি খুব ডিটেইল ভাবে আমাদেরকে বুঝায় বলছেন যে দেখেন, আরেকটা নাম্বার আমি বারবার আমার দর্শকদের জন্য বলতেছি যে 85% লোক করোনা আক্রান্ত মানে যারা ইভেন সাপোর্টেড করোনা আক্রান্ত হয়েছে, 85% লোকের কোনো প্রকার ট্রিটমেন্টই লাগে না। আপনি বাসায় বসে বসে লাল চা খেয়ে খেয়ে কিন্তু ভালো হয়ে যাবেন। এটার জন্য আসলেই যে ডাক্তারের কাছে যেতে হবে, হতাশ হয়ে মারা যেতে হবে, গলায় ব্যথা করছে হালকা আপনি গড়গড়া কুল্লি করেন বা Yes, ভাপ please. নিতে পারেন, যেগুলো আমরা সাধারণত নরমালি করে থাকি, মধু দিয়ে আপনার আদা চা দিয়ে আমরা চা বানিয়ে খাই, যেগুলো সাধারণত আমরা করি। অথবা শুকনো কাশি আসছে, ভিজা কাশি আসছে, আপনি রেগুলার যে মেডিসিন পাওয়া যায় ফার্মেসিতে এগুলা কিনে খান। এটার জন্য যে করোনা হয়ে গেছে আমি মারা যাবো ওইরকম কোনো চিন্তা নেই, কারণ মনে রাখবেন যে মর্টালিটি রেট মানে কতজন লোক মারা যায় 100 জনে, ওইটা আমরা এখন জানতেছি এটা 1% মাঝে মাঝে দেখা যায় এর থেকেও কম। কারণ যত আমরা ডায়াগনোজ করতেছি দেখতেছি অনেক লোক আক্রান্ত, কিন্তু খুবই সামান্য কিছু লোক আসলে আক্রান্ত হচ্ছে, মানে সিরিয়াসলি সমস্যা হচ্ছে, ওনারা মারা যাচ্ছে। তো এই জন্য হতাশ হয়ে যে এই যে ডক্সিসাইক্লিন, এই আইভারমেকটিন, এই আপনার এজিথ্রোমাইসিন, তার হাইড্রোক্সিক্লোরোকুইন, এখন আবার ডেক্সামেথসোন, অনেকে শুনতেছি আবার অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘরের মধ্যে স্টোর করে রাখতেছেন, এগুলা প্লিজ আপনারা করতে যাবেন না। এগুলা করলে প্রত্যেকটা ওষুধ মনে রাখবেন, মেডিসিন যেরকম কাজ করে সাইড ইফেক্টও আছে। আমরা এই যে ডাক্তার, আমরা যখন মেডিসিন প্রেসক্রাইব করি, ডাক্তার ইসলাম আপনি অফকোর্স যখন আমরা প্রেসক্রাইব করি তখন আমরা সাইড ইফেক্ট অলওয়েজ উই থিংক অফ দ্য সাইড ইফেক্ট, যে এই দেওয়ার কারণে বেনিফিট কতটুকু, সাইড ইফেক্ট কতটুকু। আপনার সিম্পল সর্দি কাশি হলো আর আপনি নিয়ে নিলেন আইভারমেকটিনের মতো একটা আপনার কৃমি মারার একটা ওষুধ, তাও আবার মুখ দিয়ে খেলেন আপনি, এটা পেটের মধ্যে কি সমস্যা করলো? তারপর আপনি ডক্সাইক্লিন নিলেন, তারপর আপনি এজিথ্রোমাইসিন নিলেন, এগুলো হার্টের সমস্যা করছে, অন্যান্য যে সমস্যা করতেছে। আমাদেরকে সাইড ইফেক্ট গুলো দেখতে হবে। সাইড ইফেক্ট দেখে যদি সামান্য ধরনের কোনো ধরনের সর্দি কাশি বা এই ধরনের সমস্যা হয়, করোনা হোক আর না করোনা হোক, চিন্তা করবেন না, রেগুলার ওষুধ নিয়ে আপনার ঘরে বসেই খান। তো আমাদের আমেরিকাতে আমরা কিন্তু এগুলা, এই যে মেডিসিন গুলো আইভারমেক, এগুলো আমরা নিতে পারি না। এই যে মহামারীর সময় কিন্তু আমরা ফার্মেসি থেকে কিনতে পারি না, ডাক্তারের আপনার প্রেসক্রাইব করা ছাড়া। কাদেরকে প্রেসক্রাইব করেছে? যারা হসপিটালে ভর্তি হয়েছিলেন তাদের জন্য শুধুমাত্র। তো এখন রেমডিসিভির, ডাক্তার ইসলাম রেমডিসিভির আপনারা কতটুকু ইউজ করতেছেন? ফাইন, ভেরি গুড কোয়েশ্চেন। রেমডেসিভির সম্বন্ধে বলার আগে আমি তোমার কথাটা একটু রিক্যাপ করি। So basically, as you said, 80 to 85% people just like, আমি এটা হোপ দিচ্ছি, এটা হোপ, ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো কারণ নাই। ফ্রাস্ট্রেশন না হয় বরং আপনি যদি অর্গানাইজ হন, আপনি বুঝে চলেন, তাহলে কিন্তু সেভ করবেন নিজেকে এবং দেশকে। 80 to 85% people just like normal viral infection, এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। এখন আপনি আইভারমেকটিন খান, ডক্সি খান, জিত্রো খান, হাইড্রোক্সি খান, খাইয়ে বলবেন যে ভাই 5 দিন খাইছি বা আমি গ্রেট। নো, it says itself, it's spontaneous resolve by itself. তো আপনি মেডিসিন খান আর না খান, যেটা মাইল্ড টু মডারেট রেঞ্জ, আপনি বাসা থেকে হসপিটাল যাওয়া লাগে নাই, এটা আপনি এমনি ভালো হয়ে যাবেন। না আপনার 80% চলে গেলে আপনি 20% মধ্যে 15% সিভিয়ারলি ইল পিপল। সিভিয়ারলি ইল পিপল বলি আমরা যারা নাকি মনে করি শ্বাসকষ্টে ভোগে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কফিং, ওয়ার্সেনিং হচ্ছে, প্লাস যদি এক্সরে করে দেখা যায় যে 50% অফ বোথ লাংস আপনার অলরেডি এফেক্টেড, এটাকে বলে সিভিয়ারলি ইল পিপল। এটা 15%। নাও রেস্ট 5% পিপল উই কল critically ill person. That critically ill person is dangerous, like ventilated, septic shock, dying in ICU. As I said, whole context যদি আপনি দেখেন, mortality rate কিন্তু ফাইন যেটা বললো এরকমই 1 to 1.5%. সো যেমন ট্রিটমেন্ট বলেছে রেমডেসিভির, রেমডেসিভির আমি ইউজ করেছি, আমি প্রথম ডায়াগনোস আমি কেস করেছি আমার হসপিটালে। তো করে প্রথম 3-4টা রোগী প্রথম নিয়ে পেয়েছেন, এর মধ্যে 3টা কি আমি কম্প্রেশনাল ট্রিটমেন্ট দিয়েছি রেমডেসিভির, রিসার্চ না, স্টার্টিং এ আমাদের এটাকে এফডিএ তে অ্যাপ্রুভ করতে হয়েছে, রিসার্চে অ্যাপ্রুভ করতে হয়েছে, আপনি জিলিয়েটে কমপ্লেন কল করতে হয়েছে। আমি 3 জন রোগীকে দিয়েছি যারা সিভিয়ারলি সিক, যদিও রেমডেসিভির এখানে আপনার অ্যাপ্রুভ হয়েছে, বাট ইজ ফর মাইল্ড টু মডারেট। আই ডোন্ট নো, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স ভালো না রেমডেসিভির সম্পর্কে। সিভিয়ার কেসের জন্য আমি জানি না কতটুকু হেল্প করে, যেহেতু এফডিএ অ্যাপ্রুভ, আই উড সে ভেরি মাইল্ড টু মডারেট কাইন্ড অফ ক্রাইটেরিয়া ফর দ্যাট।
তো আমি সেই ক্ষেত্রে রেমডেসিভিরকে ভালো মন্দ কিছুই বলবো না। ইয়েস, যদি আপনি মডারেট কেস হয়, যদি দেওয়া যায় হসপিটালে, ইয়েস ইউ ক্যান টেক ইট, বাট বি কেয়ারফুল। Once you have a liver problem, kidney problem, you don't take it. Once you start it, you must closely watch your liver and kidney. If it goes up, you stop medicine. মানে মাইল্ড সিমটম নিয়ে যারা যারা হসপিটালে ভর্তি যোগ্য ওই ধরনের মাইল্ড সিমটমস রোগী, মানে ওই Mild, ক্যাটাগরির মধ্যে। moderate. আচ্ছা হসপিটাল, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ফর ক্লারিফাইং। আরেকটা হলো কি যে আপনার অ্যাভিগেন ফ্লাভিপিরাভির, ওটা কি আপনারা ইউজ করতেছেন হাসপাতালের মধ্যে? নাইস কোশ্চেন। ফ্লাভিপিরাভির এটা এভিগান, বেসিক্যালি এটা হচ্ছে ফ্লুর একটা ট্রিটমেন্ট। আমাদের দেশে আমেরিকাতে আমরা ইউজ করি টামি ফ্লু, সো অজালতামাভির। সো এনি আভির ইজ ফর অ্যাকচুয়াল ভাইরাল থিং, এনিওয়ে ভাইরাল ট্রিটমেন্ট। সো ফ্লাভিপিরাভির লাইক এভিগান আমাদের আমেরিকাতে এটা ইউজ করা হয় না। এটা ফেজ ট্রায়ালে স্টিল আছে, আই থিঙ্ক মডার্না কোম্পানি অর সামবডি দে আর ওয়ার্কিং অন ইট। বেসিক্যালি এটা ইউজ করে জাপান এবং চীনে। চীন জাপানে এটা ইউজ করছে, যদিও ওদেরও ফেজ 3 ট্রায়ালে আছে। এটা ওদের ইনফ্লুয়েঞ্জার জন্য ইউজ করে, ওই দেশে এফডি অ্যাপ্রুভ, বাট ওরা স্টার্ট করছে, ইউজ করছে। এর জন্য আউটকাম আই ডোন্ট নো। আই ডোন্ট টেল এনিবডি টু ইউজ ইট, অর আই ডোন্ট সাপোর্ট মাচ। রাইট, থ্যাংক ইউ। সো আমি বেসিক যে মেসেজটা আপনাদের রেগুলার জনসাধারণের জন্য, যদি আপনার সমস্যা হয় সিরিয়াস এবং যদি আপনাকে হাসপাতালে ভর্তি হতে হয়, ওই ক্ষেত্রে ডাক্তাররা আপনাকে বুঝে ওনাদের যে মেডিসিন গুলো আছে ওনারা দিবেন। তো এখন কোয়েশ্চেন হচ্ছে কি যে ডাক্তার ইসলামের কাছে, যে তাহলে আমরা কখন বুঝবো আমরা হাসপাতালে যেতে হবে, কখন বুঝবো যে আমাকে হাসপাতালে যেতে হবে চিকিৎসার জন্য, কারণ আর কখন বুঝবো যে না আমার ঘরে বসেই আমি ট্রিটমেন্ট নিতে পারবো, মানে ট্রিটমেন্ট বলতে রেগুলার যেগুলো আমরা সর্দি কাশির যেগুলো ট্রিটমেন্ট আছে এগুলো নিতে পারবো, যদি একটু খুলে বলেন। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তো এটা হচ্ছে এরকম জিনিসটা, যে আপনার পেটে ব্যথা শুরু হয়েছে মনে করেন, নর্মালি মর্নিং এ পেটে ব্যথা শুরু হয়েছে, আপনি 1 ঘন্টা পরে কিন্তু হসপিটাল যাবেন না। আমি দেখবেন এটা খাবো, ওইটা খাবো, পানি খাবো, কিছু খাবো না, পিপিআই খাবো, অ্যান্টাসিড খাবো, দেখবো আমি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা কতক্ষণ আমি সহ্য করতে পারি। সহ্য করতে তো পারি না, রাতের বেলা 3টার সময় হসপিটালে গিয়ে হাজির। এক্স্যাক্টলি সেম। আপনার ভাইরাল ইনফেকশন আপনার বডিতে হয়েছে, ইট ডাজন্ট মিন আপনি রাইট ওয়ে হসপিটাল চলে যাবেন। হসপিটাল বেডও তো আপনার সীমিত, হসপিটালের আইসিইউ তো সীমিত, ট্রিটমেন্ট তো নাই। যেমন না যে আমি যাওয়া মাত্র আমাকে ট্রিটমেন্ট দিবে, আমি ভালো ওই বীরের মতো বাসা চলে, তা তো না। বরং আপনি এটা সবার জন্য কমপ্লিকেটেড করে নিয়ে আসছেন, সবার জন্য এটা আরো প্রবলেম তৈরি করে নিয়ে আসছেন। সো আপনি তখনই যাবেন, as I said, we said 85% people would be fine normal at home. যদি মনে করেন যে না আমার স্টার্ট হয়েছে, within 3 hours I'm deteriorating, I'm really suffering, I'm suffocating, my breathing is getting out of my control, I have short of breath, শ্বাসকষ্ট প্রচন্ড হচ্ছে, হুইজিং হচ্ছে, আমি পারছি না, there is no time limit, you go right away. অথবা আপনি দেখলেন যে আমি 2 দিন 3 দিন 4 দিন আমি জ্বর হয়েছে, একটু শরীর ব্যথা করছে, একটু মাথা ব্যথা করছে, একটু আস্তে আস্তে 3 দিন পরে 4 দিন পরে দেখলেন যে না আমি আর পারি না, আমার তো প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, আমার তো বুকে প্রেসার হচ্ছে, বুকে চাপ হচ্ছে, yes, that time you must go in the hospital, because once you develop short of breath, like আপনার শ্বাসকষ্ট যখন হয়ে যাবে, যদি আপনি নিউমোনিয়া ডেভেলপ করে, দ্যাট মিন্স যদি লাং ইনভলভ হয়, বলা হয় অলরেডি 50% অফ লাং কিন্তু আপনি ইনভলভ হয়ে গিয়েছে, আনফরচুনেটলি। সো যদি আপনি মনে করেন যে না আমি ভালো ছিলাম, কফ ছিল আমার, এটা ছিল, কিন্তু আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে, ইউ গো হসপিটাল ডেফিনেটলি। সো শ্বাসকষ্ট এই জিনিসটা হচ্ছে গিয়ে মেইন যেটা সিমটমস যার জন্য আপনাদেরকে হাসপাতালে যেতে হবে। আমরা কয়েকটা নিউজ শুনছি, আমি আপনাদেরকে একটু খোলাসা করে বলতে চাই যে অনেকেই বলতেছেন যে শ্বাসকষ্ট হলে অনেকে আছেন যে বুঝতে পারেন না বিগিনিং এ, ওনার অক্সিজেন হয়তো বা ড্রপ করতেছে, উনি বুঝতে পারতেছে না। তো এই জন্য আমরা বাংলাদেশে পালস অক্সিমেট্রি যেটা আছে, ছোট্ট একটা ডিভাইস যেটা আমরা আঙ্গুলের মধ্যে লাগিয়ে দেখতে পারতেছি যে এখন কতটুকু অক্সিজেন, ওইটা আপনার ব্যবহার করতে পারেন। তবে কয়েকটা সতর্ক জিনিস হচ্ছে গিয়ে পালস অক্সিমেট্রি এটা কতটুকু ভালো এটা দেখতে হবে। আমি একটা পোস্ট পড়লাম কয়েকদিন আগে, উনি বললো যে যেখানে লাগাইতেছে 98% আসতেছে, পরে উনি করলো পেন্সিলের মধ্যে লাগাইলো, ওখানেও 98% আসতেছে। তো এটা কি রিয়েল পালস অক্সিমেট্রি নাকি শুধুমাত্র একটা ফেক নাম্বার দিতেছে? এটা আসলে একটা দেখার ব্যাপার যে কতটুকু আপনার ভালো। অনেকে আবার ফোনের মধ্যেও ব্যবহার করতেছেন পালস অক্সিমেট্রি। ফোনের পালস অক্সিমেট্রিটা এটা আসলে এটা কতটুকু সত্যি আমরা এটা জানি না, এটা আমি আসলে বিশ্বাসও করবো না। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যদি আপনার শ্বাসকষ্ট হয়,
কিছু শ্বাসকষ্ট আছে, আপনি কাশতে কাশতে আপনার বুকে একটু ব্যথা করে, এগুলো হালকা শ্বাসকষ্ট, ওটা কিন্তু রিয়েল শ্বাসকষ্ট না। রিয়েল শ্বাসকষ্ট হলো যেগুলো আসলে আপনার শ্বাস নিতে পারতেছেন না, বা ঘন ঘন বা 24 বা 25 এরকম মিনিটে আপনি শ্বাস নিতেছেন, মানে আপনি যদি শ্বাস যদি কাউন্ট করা শুরু করে দিলে কতবার শ্বাস নেন ওটা আপনি খেয়াল করতে পারেন। ওই ধরনের যদি সমস্যা হয়, সাথে যদি আপনি সৌভাগ্য হন একটা পালস, ভালো একটা পালস অক্সিমেট্রি দিয়ে, মানে আপনার হাতটা গরম আছে, ঠিক মতো ফিট হচ্ছে, ওই ধরনের ভালো একটা পালস অক্সিমেট্রি আপনি দেখলেন যে আপনার 95 এর নিচে নামটা শুরু করছে, হয়তোবা তখন আপনি হাসপাতালে শরণাপন্ন হতে পারেন। তো আরো কয়েকটা কোয়েশ্চেন আসতেছে যে মেডিসিনের ব্যাপারে, যে আমরা কি প্যারাসিটামল খেতে পারবো কিনা, না আমরা অন্যান্য ওষুধ খেতে পারবো কিনা। হ্যাঁ, আমরা এই ব্যাপারে আপনি খেতে পারবেন যদি, তো প্যারাসিটামলের ব্যাপারে হচ্ছে কি, লিভারের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি প্যারাসিটামল খাওয়ার মধ্যে আপনার 3 থেকে 4,000 ইউনিট খাওয়া যায় দিনের মধ্যে, এটা আপনি ভাগ করে খেতে পারেন। আবার অনেকে বলতেছেন যে আপনার মন্টালুকাস খাওয়া যায় কেন। মন্টালুকাস হচ্ছে একটা অ্যালার্জির ওষুধ, যদি আপনার সর্দি কাশি থাকে তাহলে আপনি খেতে পারেন, সমস্যা নেই। তবে আপনার ডক্সিসাইক্লিন বা এই ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, কারণ অ্যান্টিবায়োটিক খুবই স্ট্রং কিছু মেডিসিন। ডাক্তার ইসলাম, আমি জানি আপনি খুবই ব্যস্ত, আমি আপনাকে আসলে রাখতে অনেকক্ষণ ধরে আপনি সময় দিচ্ছেন, তো আমি একটা আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস আমি জানতে চাই। আপনি তো বেসিক্যালি জ্যামাইকা হসপিটালে, ফ্লাশিং হসপিটাল যখন শত শত রোগী করোনা আক্রান্ত নিয়ে আসতেছিল, আপনি একেবারে ক্লোজলি দেখছেন এই করোনা ভাইরাসের মহামারীটা। তো আমরা নিউ ইয়র্কে আপনার মুখ থেকে শুনতে চাই আমরা কি করলাম যে করোনা ভাইরাসের মহামারীটাকে আমরা যে ঘুরিয়ে ফেললাম। অনেকে তো বলতেছিল 200,000, 250,000, 300,000-এর উপরে বেশি লোক মারা যাবে। ওইখান থেকে কিভাবে আমরা এত তাড়াতাড়ি আমরা কার্ভটাকে ফ্ল্যাট করে এখন নামিয়ে নিয়ে আসছি। তো আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স যদি একটু বলেন যে বাংলাদেশের লোকেরা এই মুহূর্তে কি করতে পারে আমাদের এই শিক্ষা থেকে। ভেরি গুড, থ্যাংকস ফাহিম। সো এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই মুহূর্তের জন্য, বাংলাদেশের জন্য। দুইটা ইম্পর্টেন্ট জিনিস, জাস্ট অন দুইটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের করতে হবে বাংলাদেশে, এটা আমাদের মহামারীকে কন্ট্রোল করার জন্য। নাম্বার ওয়ান, যতটুকু সম্ভব আমাদের টেস্ট স্যাম্পলটা বাড়াইতে হবে। টেস্ট স্যাম্পল যদি নাম্বার ওয়ান, টেস্ট স্যাম্পল যদি আপনি না বাড়ান, তাহলে লট অফ পিপল আপনার ইনফেক্টেড, অ্যাসিম্পটোমেটিক অথবা সিম্পটোমেটিক ইনফেক্টেড পিপল আশেপাশে ঘুরবে, এটা দিন দিন শুধু স্প্রেড করবে। সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোলিং এর কোনো ওয়ে নাই। সিম্পল, আপনি যদি 5,000 লোককে যদি আপনি টেস্ট করান, যদি 10 জন লোক পান, 500,000, যেটা 5 লাখ লোককে যদি আপনি টেস্ট করান, তাহলে আপনি ওই নাম্বারের পেশেন্ট আপনি পাবেন। তাহলে বুঝতে হবে যে স্প্রেডিং এর আপনার ডেঞ্জারাসটা কতটুকু আছে, কতটুকু এন্ডেঞ্জারের মধ্যে আপনি আছেন। যদি শুনতে ভালো লাগে, আমি আজকে 1 লক্ষ লোক টেস্ট করেছি, আমি 1000 পেয়েছি, বিউটিফুল, খুব ভালো। কিন্তু আপনি যদি 1 কোটি ডেলি চেক করেন, প্র্যাকটিক্যাল না, আমি আইডিয়া দিচ্ছি, যদি 1 কোটি চেক করেন, তাই দেখতে পারেন যে আমার কিন্তু 1 লক্ষ লোক কিন্তু একদিনে পজিটিভ। তাহলে 1 লক্ষ লোককে আমার ট্রেসিং এর মধ্যে রাখতে হবে, যে এইটা হচ্ছে কি আমার সোর্স, এক্সপোজারের সোর্স। এটাকে যদি কন্ট্রোল করা যায়, নাম্বার ওয়ান। এর মধ্যে বললে যে টেস্টটা হইতে হবে সেন্সিটিভ, ভেরি পিওর টেস্ট, ইটস নট লাইক অ্যান্টিজেন কাইন্ড অফ টেস্ট, লাইক আমরা যেটা বাংলাদেশে করি, ডাজন্ট ম্যাটার, করি যেটা করি, এটা আমি কারোর বিরুদ্ধে কারোর পক্ষে বলছি না, যেটা আমাদের আছে সেটা নিয়ে আপনার আগাইতে হবে, সোজা কথা, পরিষ্কার কথা। যেমন এই দেশে আমরা করি পিসিআর টেস্ট, ভেরি সেন্সিটিভ টেস্ট, অ্যান্টিজেন আমরা কখনো করি না। যেহেতু বাংলাদেশে আপনি অ্যান্টিজেন টেস্ট করছেন, অ্যান্টিজেন টেস্ট কিন্তু ভেরি হাইলি ফলস নেগেটিভ টেস্ট। Again, it could be negative test. Person could be positive. It's just like strep antigen আমরা করি, strep টেস্টের জন্য 50% সেনসিটিভ। আমরা ইনফ্লুয়েঞ্জার জন্য অ্যান্টিজেন টেস্ট করি, র্যাপিড অ্যান্টিজেন 50% সেনসিটিভ। রিসেন্টলি পাওয়া গেছে বাংলাদেশে নাকি 40 to 50%, সেম থিং, ইজ নাথিং লাইক নিউ। সো অ্যান্টিজেন টেস্ট যদি আপনি করেন, এটা যেহেতু ভেরি সেনসিটিভ টেস্ট না, ইউ মিস লট অফ পিপল। আপনি 50,000 পিপল আজকে টেস্ট করলেন, করার পরে দেখা গেল অনলি 5,000 লোক আপনি সেনসিটিভ বা পজিটিভ বলেছেন, বাকি 40 আজকালকে গিয়ে হার্ট শুরু করে, পিপলকে কাছে চলে যাবে, ছেলেকে আদর করবে, বউকে আদর করবে, বাবা মাকে আদর করবে, সে কিন্তু জানো না সে ইনফেক্টেড। তাহলে কি করেন আপনি, আন্ডারলাইনে আপনি আন্ডার দ্য ফেস আপনি কিন্তু ইনফেকশন ছড়াই দিচ্ছেন। So test is the number one. Number two, very important number two, Bangladesh perspective, lockdown. লকডাউন বলতে লকডাউন ঢুকাইয়া তালা মেরে রাখে, কে বলে লকডাউন। নট লাইক ঢুকাইলাম আমার জানালা দিয়ে দরজা দিয়ে উকি মারলাম, বাইরে গেলাম, ভালো আছেন ভাই, পেশাব করে আইলাম, দরজা, নো, lockdown unless you have to go outside, 1 person or 2 person, and the 1 person if goes,
he will be careful, he touch there, goes there, careful himself, putting বাংলায় বলি সরি, উনি সার্জিক্যাল মাস্ক দিচ্ছে, গ্লোভস পরছে, এখানে ধরে নাই সেখানে ধরে নাই, এবং সে একজন মাত্র মানুষ জানবে যে আমি বাইরে থেকে আসছি, আমি এখনই শাওয়ার করব, জামা কাপড় ক্লিন করব, তাহলে সেও কিওর, সেও সেফ, আদার পিপলকে সেফ। এটাকে পিওর লকডাউন দিয়ে আপনি দেখছেন ফাইম ইজ স্টিল আমেরিকাতে আদৌ পর্যন্ত কিন্তু লকডাউন, ফুল লকডাউন। আমরা কিন্তু নিউ ইয়র্ক সিটিতে এখন ওপেন করে নাই, ফেজ 1 ওপেন করেছে 4 মাস পরে, সব বন্ধ। কিন্তু একমাত্র লকডাউনটা ইফেক্টিভ হতে, লকডাউন যে করা যায় অ্যালং উইথ দ্য টেস্ট, আই থিঙ্ক উইল বি ফাইন। আদারওয়াইজ যেহেতু আপনার প্রবলেম হচ্ছে এটা 14 দিনের এটা ইনকিউবেশন পিরিয়ড, এটার সুপ্ত টাইমটা 14 দিনের, it is very difficult to control if you don't go mathematics way. Thanks. তো থ্যাংক ইউ ডক্টর ইসলাম, যে আসলে ওই বারবার ওই সেম বেসিকে আমরা ফিরে আসতেছি। বেসিকটা কি, মানে এত বেশি চিন্তা না করে ভাইরাসটা কিভাবে ছড়াচ্ছে ওদিকে আমরা মনোযোগ দেওয়া। এখন ভাইরাসটা ছড়াচ্ছে একে অন্য থেকে, ভাইরাস কিন্তু হেঁটে আসতেছে না আপনার কাছে, আপনি কিন্তু অন্যর কাছ থেকে ভাইরাসটা নিয়ে আসতেছেন। এখন যদি আপনি ইফেক্টিভলি লকডাউন করতে পারেন, তাহলে ও আপনার ঘরে ঢুকবে কিভাবে? আপনি যদি বাইরে যান তখনই তো আপনার মাঝে ভাইরাসটা আসতে পারে, আপনার মাধ্যমেই ঘরের ভেতর ঢুকলো, তারপর আপনি কেয়ারফুল না, হাঁচি কাশি দিচ্ছেন, তখন আপনার ফ্যামিলির সবাই ইনফেক্টেড হল। অথবা আপনি আড্ডা মারতে গেলেন, চা খেতে গেলেন, ওই কাপে চুমুকে, ওই কাপে আপনার চা খেলেন, পরে ওই কাপটা ঠিক মতো ধোয়া হলো না, ওই কাপটা দিয়ে অন্য আরেকজন ইউজ করলো, এইভাবে তো ছড়াচ্ছে। এখন এই জিনিসগুলা দ্যাটস দ্য অনলি ওয়ে। কারণ সোশ্যাল ডিস্টেন্স যদি করা যায়, সোশ্যাল ডিস্টেন্স এরকম একটা জিনিস, একে অন্য থেকে না, অনলি সোশ্যাল ডিস্টেন্স বলতে সামাজিক ভাবে দূরে থাকা, দাওয়াতে না যাওয়া, এই মুহূর্তে আমরা সবাই মিলে আড্ডা না মারা, সমাবেশে না যাওয়া, গ্যাদারিং এ না যাওয়া। কারণ লেটস সে 10 জনের গ্যাদারিং, একজন যদি ইনফেক্টেড হয়, উনি কিন্তু বাকি 9 জনকে ইনফেক্ট করে ফেলতে পারে। আপনি হয়তো বা কোনোদিনই বাইরে যান না, কিন্তু ওই একবার গেছিলেন, ওই আপনি নিয়ে চলে আসলেন। এখন এই জন্য ইফেক্টিভ লকডাউনটা খুবই জরুরি। বাংলাদেশে হয়তো বা টেস্টিংটা আমি জানি না কতটুকু সফল হবে, অ্যান্টিজেন টেস্টিং ওনারা করাচ্ছেন, পিসিআর আমরা করতেছি যেটা মোর সেনসিটিভ। তো দেখা যাক, বাংলাদেশ সরকার অনেক স্টেপ নিয়েছেন যদি ওনারা সফল হন এই ব্যাপারে। তো আমি আপনাকে ডক্টর ইসলাম অনেক সময় দিচ্ছেন, আমাদের টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল, এই কারণে আমরা আধা ঘন্টা অনেক লস করছি। আমি আপনাকে আর ধরে রাখতেছি না, যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনার লাস্ট রিমার্ক হিসেবে, তাহলে আমরা খুবই খুশি হব। থ্যাংক ইউ ডক্টর ফাহিম, অ্যাকচুয়ালি আমাকে একটা স্কোপ দেওয়ার জন্য, কথা বলার জন্য, আমার শেয়ারগুলা। টু ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা ছোটকালে পড়তাম প্রিভেনশন বেটার দেন কিওর, পরে মনে মনে বলতাম যে কি বলে প্রিভেনশন বেটার দেন কিওর, এটার কথা হইলো আমি জ্বর হবে আমি ওষুধ খাবো, কিসের প্রিভেনশন? তো এখন এমন একটা সিচুয়েশন, আমি বলি যে প্রতিরক্ষা এবং প্রতিরোধক এবং চিকিৎসা এবং প্রিভেনশন, ট্রিটমেন্ট এবং প্রতিরোধ, দুইটাই আপনার একটাই ট্রিটমেন্ট, নিজেকে প্রিভেন্ট করা। কোনো ট্রিটমেন্ট নাই ধরে নিতে হবে। এখনো ভেরি ক্লিয়ারলি আমি স্টাডিফাইং দিস থিং, there is no treatment, curative treatment for this virus infection. All we are talking, everything আমরা বলছি এটা সাপোর্টিভ কেয়ার, সাপোর্ট করে যদি কাউকে বাঁচানো যায়, ট্রিটমেন্ট এটা কোনো নাই। রিসেন্টলি আমি দেখেছি, সেম বেসিকে ফিরে যাচ্ছি, যে রাস্তার এই পারে রেড জোন, এই পারে গ্রিন জোন। ওয়াও, ভেরি 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 নাইস। এই রেড জোন, গ্রিন জোন, হোয়াইট জোন যদি পাশাপাশি মেল্টিং হয়ে যায়, বাংলাদেশের outcome would be very devastating. If it is red zone whole area complete shutdown, then আমরা আমাদের সেফ করতে হবে। বলি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কেয়ারফুল থাকেন, স্টে সেফ। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ডক্টর ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আমরা চেষ্টা করব আপনাকে লাইভে পাওয়ার জন্য। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার টেকনিক্যাল কিছু ডিফিকাল্টি ছিল, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব আসলে আরো যদি পারা যায় সপ্তাহে এটলিস্ট একটা লাইভ করার জন্য, আমাদের ব্যস্ততার সময়ের মধ্যেও। তো অনেকেই কয়েকটা কোয়েশ্চন আরো করতেছেন যে কাশি আছে, কি ওষুধ খাবো? ওটার জন্য আপনি যদি আমার পেজের মধ্যে শুকনো কাশি, ভেজা কাশির কয়টা চিজ ছিল, ওটা যদি আপনি দেখেন তাহলে আইডিয়া পেয়ে যাবেন। ওখানে আমি বাংলাদেশে কি ধরনের ওষুধ পাওয়া যায় ওটা আমি নিয়ে কথা বলছি। আরেকজন বলছেন যে বুকে কফ জমে আছে, গরম লাগলে নিঃশ্বাসে কষ্ট হয়,
তো এই ক্ষেত্রে আসলে বুকের কফ যদি জমে থাকে তাহলে এটাকে বের করার জন্য গুয়াইফেনেসিন, এমব্রক্স এই ধরনের কিছু ওষুধ পাওয়া যায়, আপনারা এগুলো নিতে পারেন। এগুলো বাংলাদেশের ফার্মেসিতে কিনতে পাওয়া যায়, এগুলো আপনি কিনে খেয়ে দেখতে পারেন। তো আমি আজকের এই সারমর্মতে এটা জিনিস আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে, আমরা মেডিসিনের দিকে খুবই ফোকাস আছি, আমরা প্রশাসন কি করতেছে না করতেছে বা অন্যরা কি করতেছে না করতেছে অনেক ফোকাস করতেছি। আসলে এই জিনিসটা আমার তরফ থেকে প্রথমে শুরু করতে হবে, মানে আপনি আপনাকে প্রথমে সেফ রাখতে হবে, আপনার ঘরকে সেফ রাখতে হবে, তারপর আপনার সমাজের দিকে। যদি এভাবে আমরা সবাই ফোকাস করতে পারি নিজের ক্ষেত্রে, আসলে এই ক্ষেত্রে সেলফিশ হওয়াটা খুবই জরুরি বলা যায়। যদি আপনি নিজেকে সেফ রাখতে পারেন তাহলে আপনার ঘর অথবা সেফ থাকবে, আপনার এলাকা সেফ থাকতে পারে, পরে আপনার আশপাশের এলাকা, পরে আপনার গ্রাম বা আপনার শহর সেফ থাকতে পারে। তো এই জন্য আপনি কিভাবে নিজেকে প্রোটেকশন দিবেন এই জিনিসটা খেয়াল রাখবেন। বেসিক রুলগুলা বারবার আসতেছে। বেসিক রুলগুলা কি? 3 ফিট কমপক্ষে দূরত্বে একে অন্য থেকে থাকবেন, হোক না উনি আপনার সবচেয়ে ক্লোজেস্ট মানুষ, হোক না আপনার ফ্রেন্ড, হোক না আপনার খুবই কাছের মানুষ, ওনার সাথে হ্যান্ডশেক এখন করার দরকার নেই, ওনার থেকে 3 ফিট দূরত্বে থাকেন। যদি কিছু করতে হয়, যদি আপনি হাত বাড়াইয়ে দেন, ওনাকে আপনি এলবোটা দিয়ে দেন, তো মানে খুব জাস্ট কুইকলি এলবোটা বাম করে আপনি পেছনে দাঁড়ায় যান। এই মুহূর্তে দরকার নেই হ্যান্ডশেক করাটা, কোলাকুলি করাটা, এই মুহূর্তে দরকার নেই খুব কাছে দাঁড়িয়ে একে অন্য থেকে কথা বলার। কারণ মনে রাখবেন, উনি যদি হাঁচি কাশি নাও দেয়, এই যে আমি কথা বলতেছি, আমার মুখ থেকে কিন্তু অনেক ভাইরাসটি যদি আমাদের থাকে, যে ভাইরাসই থাকুক, ওটা কিন্তু বের হয়ে আসতেছে, এবং ওইটা কিন্তু দেখা যায় না, আপনার বোঝা যায় না, আপনার মুখে পড়তে পারে যদি আপনি খুব ক্লোজ থাকেন। এটা কিন্তু রিসার্চের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তো আমরা সত্য যে ইনফরমেশন গুলো আছে ওদিকে ফোকাস করি, 3 ফিট থেকে 6 ফিট দূরত্বে থাকি, ঘন ঘন হাত ধুই। হাত ধুলে কি হয়? ডাক্তার ইসলাম খুব ভালোভাবে বলেছেন, হাত ধুলে ভাইরাসটি মরে যায়। আর কোন মেডিসিন আপনি বলেন যে ভাইরাসটিকে মারতে পারে? আমাদের এত বড় বড় যে মেডিসিন গুলো আসতেছে, রেমডিসিভির, ডেক্সামেথাসোন, এগুলা কিন্তু কিউর না। এগুলা কিন্তু আসলে কিন্তু রোগটাকে কিউর করতে পারতেছে না। এগুলা শুধুমাত্র 4 দিন কমাইতেছে সিমটম, অথবা যারা ভেন্টিলেশন আছেন ওনাদের বাঁচার হারটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু এখনো কিন্তু পুরোপুরি ভাইরাসটাকে ইফেক্টিভলি কিউর করতে পারতেছে না। কিন্তু আমাদের কাছে খুবই সিম্পল একটা জিনিস আছে, যাতে আপনি ভাইরাসটাকে মেরে ফেলতে পারেন। কি হচ্ছে? সাবান। সাবান দিয়ে আপনি যদি ধুয়ে ফেলেন, হ্যান্ড স্যানিটাইজারের মতো এত ফ্যান্সি হওয়া লাগবে না, সাবান দিয়ে ঘন ঘন হাত ধুন, পকেটের মধ্যে একটা রেখে দিন, একটা লিকুইড সোপ, ওটা দিয়ে যখনই পারেন কিছু কিছু কোনো কিছু ধরার পরে আপনি হাত ধুন। এই জিনিসটা আমরা ডাক্তাররা করতেছি, এভাবেই কিন্তু আমরা সেফ আছি এখন। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি আবারও আসার চেষ্টা করব নেক্সট টাইম, যেন এই টেকনিক্যাল ডিফিকাল্টিস গুলো না হয়। তো আপনারা ধৈর্য ধরে যারা এখন মতো দেখতেছেন, শুনতেছেন, বোঝার চেষ্টা করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো নেক্সট বার আসার আপনার আকাঙ্ক্ষা নিয়ে আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।